তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করার নির্দেশনা প্রধানমন্ত্রী। সংস্কৃতি মন্ত্রণালয়ের 6 প্রকল্পের ভিত্তি স্থাপন। ভোটের আলোচনায় আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের সুযোগ নিচ্ছেন বিদেশিরা, মত বিশেষজ্ঞদের। নেতাদের দ্বন্দ্বে বিভক্তি বাড়ছে তৃণমূল আওয়ামী লীগে, ভোটের আগে সব কোন্দল মেটানোর চেষ্টায় ক্ষমতাসীনরা। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীরা, গণমাধ্যম কর্মীর ওপর হামলায় আটক 2, জানালেন ডিএমপি কমিশনার। প্রায় 11 ঘণ্টা পর ঝালকাঠির সুগন্ধায় তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে নিঃশেষ সব তেল, দগ্ধ 11 জন। বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা, কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় 4 জন নিহত, আহত আরও 4, সন্দেহভাজন এক হামলাকারী আটক। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। নকশা পাশ হওয়ার পরও প্রকল্প গ্রহণে বিলম্ব হয় কেন, সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের 6 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত কপিরাইট ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের ভিত্তি স্থাপন ও ভবন উদ্বোধন করেন। বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিতে হবে। মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে আসারও তাগিদ দেন সরকার প্রধান। জানান, সংস্কৃতি চর্চা বেগবান করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। বাঙালি জাতির ঐতিহ্য, দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প সাহিত্য সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে সংস্কৃতি মনস্ক সৃজনশীল মেধাবী জাতি গঠনের লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাবে। তাছাড়া এখন প্রযুক্তির বিশ্ব, এই প্রযুক্তি শিক্ষা এবং প্রযুক্তিকে ব্যবহার করা এবং আমাদের সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের প্রজন্মের পর প্রজন্মকে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অতি সম্প্রতি প্রতি জেলা এবং বিভাগীয় শহরে কবি সাহিত্যিক বৃন্দদের নিয়ে আকর্ষণীয় সাহিত্য মেলার আয়োজন করা হচ্ছে, যা আমি মনে করি যে আমাদের অনেক মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে তৃণমূল পর্যায়ে, সেগুলি বিকশিত হবারও সুযোগ পাচ্ছে। তবে এখন আর জেলা না, আমাদের যেতে হবে একেবারে উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত, কারণ এখন আর বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই। সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আছে, সমগ্র বাংলাদেশে আমরা প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাটের উন্নতি করেছি। কারণ ইউনিয়ন পর্যায় পর্যন্ত গেলে দেখবেন সেখানকার অবস্থা, মানুষের অবস্থা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। কাজে আমাদের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র এই পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে, একেবারে তৃণমূল মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনেক মেধা সেখানে লুকিয়ে আছে, সেগুলো তাদেরকে আরও উৎসাহিত করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, উৎকর্ষ সাধন করতে হবে এবং আমাদের জাতীয় পর্যায়ে সেগুলি মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন বিদেশি শক্তির প্রভাব নিয়ে চলছে নানামুখী আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে গণতন্ত্রের যে ঘাটতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন, তারই সুযোগ নিচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো। ঘুরে দাঁড়াতে হলে রাজনৈতিক দল ও জনগণকেই দায়িত্ব নিতে হবে বলেও মত তাদের। নূপুর মাহমুদের বিশেষ প্রতিবেদন। মুছতে মুছতে আমেরিকান দূতাবাসে গিয়ে হাজির হচ্ছে। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় বিদেশি হস্তক্ষেপ, যার শুরু বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ঘোষণার মধ্য দিয়ে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিদেশি প্রভাব নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বিভাজনের রাজনীতির সুযোগ নিয়ে অনেক রাষ্ট্রই গণতন্ত্রের কথা বলছেন। অনেক দেশ বেশ কথাবার্তা বলেন, বেশ পদক্ষেপ নেন, সেটা যতটা না গণতন্ত্রের জন্য আমি মনে করি তার চেয়ে বেশি হলো তার নিজের দেশের স্বার্থ উদ্ধার করা। সেটা অনেক ধরনের স্বার্থ হতে পারে, সেটা ব্যবসায়ী স্বার্থ হতে পারে, তার ইনভেস্টমেন্টের স্বার্থ হতে পারে। সেই সুযোগটা
তারা নিতে চান, আর ওই সুযোগটা আমরাই করে দিই। বিশিষ্ট এই সাংবাদিক মনে করেন, বিভিন্ন সময় বিদেশিরা তাদের খবরদারি প্রতিষ্ঠা করতে বাংলাদেশে নানা ষড়যন্ত্র নিয়ে উপস্থিত হয়। আমরা কখনোই দেখিনি যে কোনো অবস্থাতেই বিদেশের প্রভাব এখানে কাজ করেছে, বরং বিদেশের ষড়যন্ত্রটা কাজ করেছেন বিভিন্ন সময়ে। কিন্তু রাজনৈতিক প্রভাব আমাদের এখানে কোনো অবস্থাতেই তার প্রভাব বিস্তার করতে পারেনি, সাধারণ মানুষের মধ্যেও না। রাজনীতিবিদরাও চান না অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো নাক গলানো। তবুও কেন বারবার এমন পরিস্থিতি তৈরি হয়? এজন্য ক্ষমতাসীনদেরই দায়ভার বা কতটা? বিশেষ করে সাম্রাজ্যবাদী দেশগুলো তারা বরাবরই নাক গলায়, যার নেতৃত্বে আছে মার্কিন সাম্রাজ্যবাদ। এছাড়া আমরা দেখছি আমাদের পাশের দেশ ভারত, আমরা তাদেরকে বলি আধিপত্যবাদী রাষ্ট্র, সে আধিপত্য রাষ্ট্রবাদী তারাও নির্বাচনে হস্তক্ষেপ নানাভাবে নাক গলায়। এটা আমরা এর আগের নির্বাচনেও আমরা দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে অনেকের ইনভেস্টমেন্ট আছে, সুতরাং তারা মনে করে যে ইনভেস্টমেন্টটা রক্ষার জন্য হলেও তাদের এ ধরনের হস্তক্ষেপ দরকার। কিন্তু অন্যতম প্রধান কারণ হলো ভূ রাজনৈতিক কারণ। কিন্তু সেই রাজনৈতিক কারণে যদি আমরা তাদের হস্তক্ষেপটা মেনে নেই, যে আখেরে আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে না, দেশের মানুষের জন্য মোটেই মঙ্গলজনক হবে না। গত বছরের জুন মাস পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দলের দৃশ্যত যে একগুচ্ছ আধিপত্য ছিল, নানা কারণে এখন তা চ্যালেঞ্জের মুখোমুখি। এর প্রতিক্রিয়া 2023 সালে এসে কি হবে সেটাই দেখার বিষয়। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সংগঠনকে শক্তিশালী করতে কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে বর্তমানে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া এক আসন ব্যতিক্রম। নির্বাচন সামনে রেখে দল গোছানো তো দূরের কথা, নেতাদের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত কর্মীরা। আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদের দ্বন্দ্বে বিভক্ত নেতাকর্মীরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। তারই ধারাবাহিকতায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শুরু করেছে নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম। তবে বর্তমান আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া এক আসন দৌলতপুর তার ব্যতিক্রম। নির্বাচনকে সামনে রেখে দল গোছানো তো দূরের কথা, নেতাদের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত কর্মীরা। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সরোয়ার জাহান বাদশার সাথে আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ রেজাল হক চৌধুরীর দ্বন্দ্বে বিভক্ত নেতাকর্মীরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচনের আগে এই দ্বন্দ্ব ও কোন্দল নিরসন না করা গেলে আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন নেতাকর্মীরা। আমাদের গ্রুপিংটা আমরা চাই না, আমরা চাই সবাই প্রত্যেকেই আমাদের এক ব্যানারে এসে কাজ করুক। আমার দলের ভিতরে যদি গ্রুপিং লবিং এর মতো কিছু সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমাদের সাধারণ মানুষ বা সাধারণ কর্মী যারা আছে তারা হচ্ছে খুব সমস্যার ভিতরে পড়ে। দলের স্বার্থের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও বিভক্তির জন্য বর্তমান সংসদকেই দোষারোপ করছেন সাবেক সংসদ ও আওয়ামী লীগের এই নেতা। এমপি সাহেবদের কুকর্ম দৌলতপুরের মানুষ সব জানে। কার ইন্ধনে দৌলতপুরের মানুষের খুন হচ্ছে? যে এমপি দিনে দুপুরে প্রকাশ্যে গুলকের মানুষ হত্যা করছে, ওই উদ্দল সর্দার, আর তারই পক্ষে নেই বলতে দল সর্দার নাই। আর নেতাকর্মীদের বিভক্তি ও বিশৃঙ্খলার জন্য সাবেক সংসদকেই দুষছেন বর্তমান সংসদ সরোয়ার জাহান বাদশা। বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। একটা বিশেষ মহল এবং একজন সাবেক সংসদ সদস্যর নেতৃত্বেই এই ঘটনাগুলো ঘটছে। তার বিরুদ্ধে সাংগঠনিক আমরা রেজুলেশন করেছি তার এই অসাংগঠনিক কার্যকলাপের ব্যাপারে, এবং আমরা জেলাকে অলরেডি মৌখিকভাবে অবহিত করেছি। আমরা এখন এই রেজুলেশন ঢাকাতেও আমাদের প্রথমে জেলায় দেব এবং এটা আমরা ঢাকাতেও পাঠাবো। তবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব বিভেদ থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাই একসাথে কাজ করবে। নির্বাচন নিয়ে এখানে আমাদের প্রার্থীদের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন প্রত্যেকটি ইউনিয়নে সকলেই মিলেমিশে কাজ করছেন দলে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে। নির্বাচনের আগেই নেতাকর্মীদের দ্বন্দ্ব নিরসন না করা গেলে আগামী নির্বাচনে এ আসন ধরে রাখতে আওয়ামী লীগকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস,
দেশ টিভি, কুষ্টিয়া। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের কোন্দল মেটাতে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। লক্ষ্য একটাই, তৃণমূলকে শক্তিশালী করা। আর নির্বাচনের আগ পর্যন্ত হবে না কোনো সম্মেলন। এই সময় টানা 3 মেয়াদের সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে চান ক্ষমতাসীনরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চলতি বছরের শেষ সপ্তাহে কিংবা আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগস্ট বাদে দলটির হাতে সময় আছে মাত্র 4 মাস। যদিও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা দলটি তৃণমূলে বেড়েছে কোন্দল। সেই কোন্দলকে সর্বাধিক গুরুত্ব দিয়েই নির্বাচনে মাঠে নামছে ক্ষমতাসীনরা। যে কোনো মূল্যেই তৃণমূলকে শক্তিশালী করতে চান তারা। আগামী নির্বাচনটি একটা চ্যালেঞ্জিং নির্বাচন আমাদের জন্য, এবং এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ভোটের মাধ্যমেই কিন্তু আগামী নির্বাচনে যারাই ক্ষমতা আসুক তাদেরকে আসতে হবে। আমাদের দল গুছানো, দলের ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা আছে বিভিন্ন জেলা, বিভিন্ন আসন ভিত্তিক যে আবদ্ধ ভুল বোঝাবুঝি আছে সে বিষয়গুলি দূর করা, একটি জায়গায় নিয়ে আসা। আসন্ন নির্বাচনে প্রত্যেক আসনে রয়েছে একাধিক প্রার্থী। সরকারের উন্নয়ন প্রচার না করে যেসব প্রার্থী বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তাদের বিষয়ে বিশেষ নজর রাখছে দলের হাইকমান্ড। অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে আওয়ামী লীগের কিছু অভ্যন্তরীণ কিছু মানুষ, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রার্থী, সম্ভাব্য প্রার্থী যারা, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। তো এই থেকে বিরত হওয়ার জন্য মাননীয় নেত্রী আমাদের বারবার নির্দেশনা দিচ্ছেন। এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে বলবো না আমি, তবে নির্দেশনা পালন করার জন্য আমি সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ জানাবো, সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমি অনুরোধ জানাবো। সন্দেহ ক্ষতিকর এবং এটা আমাদের কাম্য না, আমাদের কাম্য না। তাদেরকেও সতর্ক করি যে দিন শেষে তো আমাদের দলের প্রধানই সিদ্ধান্ত নেবেন। সুতরাং তার সিদ্ধান্তের প্রতি যদি আস্থা থাকে এবং এই দলের প্রতি যদি তার কারো মানে যাদের আনুগত্য আছে, তাদেরকে অবশ্যই তার জন্যই দরকার হয় ভোট দিতে হবে। হ্যাঁ, যে আপনারা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়েন, কী কারণে দেবেন, এই কারণ। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি প্রার্থী, আমি অমুক, আমি তমুক, এই ব্যাপারগুলোতে আমরা নিরুৎসাহিত করি। অন্য যে কোনো বারের চেয়ে এবারে নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করছে আওয়ামী লীগ। তাই ঐক্যবদ্ধ তৃণমূল ছাড়া বৈতরণী পার হওয়া কঠিন বলে মনে করছেন ক্ষমতাসীনরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রতারণা ও ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের 5 সদস্যের তদন্ত কমিটি। সেখানে রয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস মোহনা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোহনা, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি অভিযান শুরু করেছে, তারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, ডক্টরের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আপনি যদি আমাদের জানাতেন। ধন্যবাদ ইশিকা। আমি এখন আছি রাজধানী সেন্ট্রাল হাসপাতালে। আপনি যা বলেছেন যে রাজধানী সেন্ট্রাল হাসপাতালে নবজাতক শিশু এবং মা মাহবুবা রহমান আখির যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনা বেরিয়ে এসেছে যে সেন্ট্রাল হাসপাতালের কিছু অনিয়ম এবং বিভিন্ন ধরনের অবহেলাজনিত ঘটনা এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নানা অনিয়মের ঘটনা। তো সেই প্রেক্ষিতে সেই ঘটনার তদন্ত করতে স্বাস্থ্যসেবা বিভাগ হতে 5 সদস্য বিশিষ্ট একটি দল সকাল 10টার দিকে সেন্ট্রাল হাসপাতালে এসে পৌঁছেছে। তো সেন্ট্রাল হাসপাতাল 10টার পর থেকে তারা হাসপাতালে বিভিন্ন ফ্লোর পরিদর্শন করে, বিভিন্ন বিভাগের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলে এবং সেদিনকার ঘটনায় যারা যারা উপস্থিত ছিলেন, সেদিন মাহবুবা রহমান আখির অস্ত্রোপচারের ঘটনায় যে সকল ডাক্তার বা নার্সরা কর্তব্যরত ছিলেন তাদেরকে তাদেরকে নিয়ে এক তালাবদ্ধ রুমে তারা সাক্ষাৎকার নিচ্ছেন এবং সেই রুমের মধ্যে অন্য কারো প্রবেশ নিষেধ বলে তারা জানিয়েছেন। এছাড়াও এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং এই মুহূর্তে যারা যারা ওই ঘটনার সাথে যে সকল কর্মচারীরা হাসপাতালের এবং ডাক্তার এবং নার্সরা জড়িত ছিল এবং তারা
সাক্ষাৎকার নিচ্ছেন এবং তদন্ত প্রতিবেদন স্বরূপ যারা মাহবুবা রহমান আখির স্বামীও সেই তদন্তের পরিচালনায় উপস্থিত রয়েছেন এবং তার সামনেই বাকিদেরকে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তো এই ছিল রাজধানী সেন্ট্রাল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানী সেন্ট্রাল হাসপাতালে প্রতারণা, ভুল চিকিৎসা নিয়ে সবশেষ যে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির অভিযান আমরা সহকর্মীর কাছে জানছিলাম। ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 2 জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন 11.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সন্ধ্যায় শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত সাগর নন্দিনী 2 জাহাজ থেকে সাগর নন্দিনী 4 জাহাজে তেল অপসারণ করে ডিপোতে নেওয়া হচ্ছিল। এ সময় জাহাজ দুটি নোঙর করা ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আর জাহাজ দুটিতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নদীর পানিতেও তেল ছড়িয়ে পড়ে। পরে জাহাজের তেল নিঃশেষ হয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা 9 পুলিশ সহ 11 জন দগ্ধ হন। অগ্নি নির্বাচনে বরিশালের সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়।